আচ্ছা, বই আছে না? হারাধন হারাধন নাগের বই আছে না? সেকেন্ড পেপার, ওই বই থেকে আর কি। আচ্ছা, প্রথমে কি আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 2 তে স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার আর কম্পোজিশন গুলা দেখাবো। কম্পোজিশন মানে অ্যাটমসফিয়ারে কি কি আছে, এই জিনিসগুলা ইয়া করছে, বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো পুরোটাই আর কি থিওরেটিক্যাল, আর এখান থেকে এমসিকিউ আসবে আর কি। প্রথম দিকে যেগুলো আছে বেশিরভাগই হচ্ছে বেসিক অথবা এমসিকিউ, চ্যাপ্টার 1 এর শুরুর দিকে। আচ্ছা, এখানে অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি আছে এটা আমি বলি, বই থেকে ডিরেক্টলি পড়ানোর কোনো দরকার নাই। তবে বেটার হয় যদি এমসিকিউর জন্য তুমি মানে বইয়ের ভিতরে যতটুকু পারো ততটুকু পড়ো। ঠিক আছে, এখানে যেগুলো নাম্বারস আছে, বড় বড় নাম্বারস, এগুলো হয়তো এক্সামে আসবে না, যেগুলো বড় বড় নাম্বারস। বাট যেগুলো খুব মানে ছোট ছোট ইনফরমেশন, সেগুলো আসতে পারে। যেমন এখানে বলছে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন হচ্ছে অ্যাটমসফিয়ারের মানে বাতাসে মেইন যে কম্পোনেন্ট, সেটা এটা কতটুকু আছে বাতাসে? 78.09%, তাই না? এটা দেওয়া আছে। তারপরে তোমার অক্সিজেন গ্যাস কতটুকু আছে? 20.94, এটা দেওয়া আছে। তারপরে তোমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে? 0.033%। যদিও কার্বন ডাইঅক্সাইড ভ্যারি করে, আবার অক্সিজেনও ভ্যারি করে, কিন্তু এটা পরীক্ষায় মানে দিতে পারে কত পার্সেন্ট সেটা। তারপরে এখানে বলছে 75% অ্যাটমসফিয়ারিক গ্যাস গুলা হচ্ছে 11 কিলোমিটার অল্টিটিউড ফ্রম দ্য গ্রাউন্ড। মানে গ্রাউন্ড থেকে 11 কিলোমিটার অল্টিটিউড পর্যন্ত এই গ্যাসের 75% থাকে। আর 99% থাকে হচ্ছে 30 কিলোমিটার অল্টিটিউড পর্যন্ত। মানে একটা নির্দিষ্ট রিজিয়ন পর্যন্ত অ্যাটমসফিয়ারের গ্যাস গুলা প্রেজেন্ট থাকে। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা তো জানি যত উপরে উঠবো ততই কিন্তু অক্সিজেন কমে যায়, নাইট্রোজেন কমে যায়। ঠিক আছে, এই জন্য উপরে বেশি উপরে যদি যাইতে হয় তখন অক্সিজেন লেভেলে প্রবলেম হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে অ্যাটমসফিয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্স লিখছে, এটা এমনি রিডিং করা যায়। এরপরে পেজ 3 তে ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার দেয়া আছে। অ্যাটমসফিয়ারের কি কি ইম্পর্টেন্স এগুলো দেয়া আছে, যেমন the atmospheric different gases like water vapor and organic inorganic floating particles absorb solar heat and keep the air hot। মানে হচ্ছে অ্যাটমসফিয়ারের মধ্যে যে গ্যাস গুলো আছে আহ, এবং ওয়াটার ভ্যাপার আছে এবং বিভিন্ন পার্টিকেল আছে, এগুলো হচ্ছে সোলার হিট কে অ্যাবজর্ব করে। ঠিক আছে, মানে আহ, যেই হিট গুলা সান থেকে আসে ওইটাকে অ্যাবজর্ব করে গ্যাস গুলা। অ্যাবজর্ব না করলে মানে অ্যাবজর্ব করলে মানে তোমার পরিবেশটা বা অ্যাটমসফিয়ারটা বা আর্থের যে ইয়াটা, আহ, মানে আর্থের যে বাতাসটা, সেটা হচ্ছে তোমার। আচ্ছা, কি করব বলো? রেকর্ড তো করতেছি, মানে রেকর্ডিংটা আর কি করব। ঠিক আছে, রেকর্ডিংটা করবো, শুনো। আমি মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তা আর কি বলতেছি, ওগুলো তুমি পরে পড়লেও বুঝতে পারবা। এখানে বলছে বিভিন্ন গ্যাস, ওয়াটার ব্যাপার, অর্গানিক ইনঅর্গানিক পার্টিকেল গুলো হচ্ছে সোলার হিট কে অ্যাবজর্ব করে। আমি ক্লাস নিতে থাকি। সোলার হিট সোলার হিট যদি অ্যাবজর্ব করে তখন কি হয়, যে আর্থের যে এয়ারটা থাকে, এয়ারটা মোটামুটি হট থাকে। তাহলে তোমার এয়ারটা যদি মোটামুটি মানে যদি এটা সোলার হিটটা যদি
অ্যাবজর্ব মানে না থাকতো পরিবেশে, ঠিক আছে, বা এয়ারটা যদি হট না থাকতো তাহলে কিন্তু অনেক প্রবলেম হতো, তাই না? কারণ টেম্পারেচারের সাথে একটা অনেক ইম্পর্টেন্ট একটা রিলেশন আছে সবকিছু, তাই না? অর্থাৎ মানুষের মানে ইয়া তোমার থাকার উপযুক্ত একটা লাগবে, অ্যাটমসফিয়ার লাগবে, ঠিক আছে? প্রপার একটা অ্যাটমসফিয়ার তোমার তৈরি করে হচ্ছে মানে টেম্পারেচার রাইজ থাকতে হবে, ঠিক আছে? ধরো তোমার একটা নির্দিষ্ট টেম্পারেচার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তোমার এয়ার টেম্পারেচার থাকতে হবে, তাই না? তো এয়ারের মধ্যে যে পার্টিকেল গুলো আছে বা অ্যাটমসফিয়ারের যে পার্টিকেল গুলো আছে এগুলো যদি না থাকতো তাহলে টেম্পারেচার কিন্তু আরো কম থাকতো। টেম্পারেচার যদি 20-25 থেকে আরো কম থাকে তাহলে মানুষের জন্য থাকাটা, অ্যাটমসফিয়ারে থাকাটা বা ইয়ার জন্য মানুষ বা অন্যান্য এনিমেলস এর জন্য থাকাটা অনেক কষ্ট হয়ে, সো টেম্পারেচার মেনটেন করে, একটা প্রপার টেম্পারেচার মেনটেন করে অ্যাটমসফিয়ার এবং অ্যাটমসফিয়ারের পার্টিকেল গুলা। তারপরে কি বলছে, দিস ওয়াটার ভ্যাপার কন্ডেন্সেস অন দিস ফ্লোটিং পার্টিকেলস এন্ড থাস কজেস রেইনফল। তার মানে তোমার এই অ্যাটমসফিয়ারের যে পার্টিকেল গুলা এগুলাই কিন্তু আস্তে আস্তে তোমার মানে মেঘ তৈরি করে, ক্লাউড তৈরি করে এবং সেখান থেকে রেইনফল হয়। The atmospheric gases absorb the sun's UV rays and save the living organisms from the harmful effect. তার মানে অ্যাটমসফিয়ার যেটা, সেই অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি একটা শিল্ড হিসেবে কাজ করে। যখন সান থেকে যে রে গুলো আসে ওগুলোর মধ্যে আল্ট্রাভায়োলেট রেও থাকে, তাহলে অ্যাটমসফিয়ার কি করে, এটাকে বাধা দেয়, শিল্ড করে রাখে। তো ইউভি রে হচ্ছে যে ইউভি রে যদি হিউম্যান থেকে বাঁচাতে হয় তাহলে অ্যাটমসফিয়ার অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। At the time of sunrise or dawn, the sunset or dusk, these particles reflect sunbeams and radiate absorb sunlight, forming a blue-colored canopy in the sky. আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্স না, এটা জাস্ট এমনি দিছে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে অ্যাটমসফিয়ারে 4টা রিজিয়ন আছে, ঠিক আছে? এটা অনেক বেসিক একটা জিনিস, এটা হয়তো আগেও মানে তোমরা পড়ছো, জিওগ্রাফিতেও হয়তো ছিল। তো এই জিনিসটা থেকে পুরাটাই হচ্ছে যে এমসিকিউর জন্য আসবে, ঠিক আছে? বাট এটা অনেক কমন একটা জিনিস যে অ্যাটমসফিয়ারে 4টা রিজিয়ন থাকে, মেইন মেইন রিজিয়ন। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেজোস্ফিয়ার, আর লাস্টটা হচ্ছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে? এখানে ইয়াতে দেখাইছে ফিগারে, এটা হচ্ছে আর্থ। আর্থের একদম সাথে যে রিজিয়নটা থাকে, অর্থাৎ আর্থের উপরে একটা নির্দিষ্ট অল্টিটিউড পর্যন্ত এই অ্যাটমসফিয়ারিক রিজিয়নটাকে আমি বলি ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? এটা কত কিলোমিটার পর্যন্ত এটা মেবি লেখা আছে। এটা সম্ভবত 12 কিলোমিটার হাইট পর্যন্ত, 12 কিলোমিটার হাইট পর্যন্ত, মানে আর্থের গ্রাউন্ড থেকে 12 কিলোমিটার হাইট হাইট পর্যন্ত যে রিজিয়নটা সেটাকে আমরা বলবো ট্রপোস্ফিয়ার। তারপর একটা নির্দিষ্ট রিজিয়ন পর্যন্ত এটাকে বলবো, sorry, এটাকে বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আছে মেজোস্ফিয়ার, এন্ড লাস্ট এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আচ্ছা, আর্থের পরেই তাহলে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেজোস্ফিয়ার, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার। এবং এখানেই শেষ না থার্মোস্ফিয়ার, এর বাইরে অবশ্যই কি আছে, অনেক বড় স্পেস আছে, তাই না? যে স্পেসের মধ্যে সান আছে, অন্যান্য প্ল্যানেটস আছে, অন্যান্য গ্যালাক্সি আছে। তা একটা নির্দিষ্ট রিজিয়ন পর্যন্তই আমরা আর্থের সাথে যেই অ্যাটমসফিয়ার আছে এটুক পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা অ্যাটমসফিয়ার ধরি, তাই না? আর্থের অ্যাটমসফিয়ার। এর বাইরে আমরা আর্থের অ্যাটমসফিয়ার ধরতে পারবো না, কারণ এর বাইরে হচ্ছে অন্য স্পেসের হিউজ রিজিয়ন, ওইটার সাথে আর্থের কোনো অ্যাটমসফিয়ারের কোনো রিলেশন নাই। এখানে বলছে ট্রপোস্ফিয়ারে মানে প্রত্যেকটা রিজিয়নে আর কি ডিভাইড করছে এই জন্যই, কারণ প্রত্যেকটা রিজিয়নে হচ্ছে তোমার এক একটা আলাদা আলাদা একটা টেম্পারেচার আছে, আলাদা আলাদা একটা ডিফারেন্ট কি বলবো
এনভায়রনমেন্ট আলাদা, প্রত্যেকটা রিজিয়নে এনভায়রনমেন্ট আলাদা, প্রত্যেকটা রিজিয়নে প্রেসার আলাদা, তাই না? আবার প্রত্যেকটা রিজিয়নে যে গ্যাসের কম্পোনেন্ট গুলা আলাদা। এখানে বলছে যে ট্রপোস্ফিয়ার হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত, গ্রাউন্ড থেকে অলমোস্ট 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরে বলছে এখানের রিজিয়নের প্রেসারটা হচ্ছে 670 মিলিমিটার মার্কারি থেকে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে করতে 100 মিলিমিটার মার্কারি। আমরা কিন্তু মিলিমিটার মার্কারি এটা একটা প্রেসারের একটা ইউনিট, এটা আমরা জানি। তো এই মিলিমিটার মার্কারিটা হচ্ছে মানে এখানে প্রেসারটাই মাপতেছে একদম গ্রাউন্ড লেভেলে 760 মিলিমিটার মার্কারি। তারপরে একদম ট্রপোস্ফিয়ারের মানে এখানে ধরো 760, আর এখানে লাস্টে যায় কমতে কমতে এখানে তোমার কত বলছে 100 মিলিমিটার মার্কারি। তার মানে প্রেসার আস্তে আস্তে উপরের দিকে গেলে কমে, ঠিক আছে। তারপর টেম্পারেচার বলছে যে 7 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার ডিক্রিজ করে। এগুলো সবগুলো এমসিকিউ তে আসতে পারে। আমরা নর্মালি দেখি যে এক এক রিজিয়নে এক এক রকম টেম্পারেচার আর কি। তো যতই উপরে উঠবে টেম্পারেচার 7 ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকবে। লাস্টের দিক দিয়ে 12 কিলোমিটার হাইটে যখন আমরা যাব, ঠিক আছে, গ্রাউন্ড থেকে, তখন টেম্পারেচার হয় -55 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার হয় অনেক কম। তারপরে বলছে সাইক্লোনিক স্ট্রোম এখানে হয়। তারপরে হচ্ছে এরোপ্লেন গুলা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, ওইগুলো এই রিজিয়ন দিয়ে যায় ট্রপোস্ফিয়ার। মানে 15 কিলোমিটার পর্যন্ত, গ্রাউন্ড লেভেল থেকে 15 কিলোমিটারের মধ্যেই এরোপ্লেন গুলা থাকে। আহ এরোপ্লেন গুলো বলছে মেইনলি ফ্লাই করে 40,000 ফিট থেকে 42,000 ফিট পর্যন্ত, মানে 12.2 থেকে 12.8 কিলোমিটার হাইটের মধ্যেই থাকে। এর বেশি গেলেও প্রবলেম, এর কম থাকলেও প্রবলেম। ট্রপোস্ফিয়ারকে স্টোর্ম স্ফিয়ার বলে। স্টোর্ম স্ফিয়ার এই জন্য বলে কারণ হচ্ছে যে এখানে সব ঝড় বৃষ্টি হয় বা স্ট্রোম হয় এই রিজিয়নে। তারপরে কি বলছে, there exists a thin aerobic layer between troposphere and next stratosphere। আচ্ছা, ট্রপোস্ফিয়ার এর পরে যে রিজিয়নটা শুরু হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুইটার মধ্যে বলছে একটা থিন লেয়ার থাকে, মানে একটা আহ থাকে, একটা রিজিয়ন থাকে, যে দুইটার মানে এই দুইটা ইয়ার মধ্যে একটা রিজিয়ন থাকে, কমন রিজিয়ন বলতে পারো, যেখানে ট্রপোস্ফিয়ার শেষ হয় এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়, ওই রিজিয়নটা। যেখানে মানে এটার একটা আছে, হায়ার টেম্পারেচার অপোজিটলি চেঞ্জেস গ্র্যাজুয়ালি, তার মানে টেম্পারেচার খুব গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় এখানে। আর এই থিন অ্যারোবিক লেয়ারটাকে বলে ট্রপোপজ। ট্রপোপজ মানে ট্রপোস্ফিয়ার শেষ, সেখানে একটু পরেই স্ট্র্যাটোস্ফিয়ার শুরু, ট্রপোপজ। The change of temperature in upward direction in atmosphere is called lapse rate। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। ল্যাপস রেট মানে হচ্ছে টেম্পারেচার কিভাবে চেঞ্জ হচ্ছে এই অ্যাটমসফিয়ারে, কি রেটে চেঞ্জ হচ্ছে, এটাকে বলে ল্যাপস রেট। The gradual decrease in temperature in troposphere upwardly as treated as normal is called positive lapse rate। আচ্ছা, তার মানে হচ্ছে আচ্ছা, গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন টেম্পারেচার ইন ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে হচ্ছে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে টেম্পারেচার, ঠিক আছে, ওইটাকে আমরা বলবো পজিটিভ ল্যাপস রেট। তার মানে পজিটিভ ল্যাপস রেট কখন হবে, যখন টেম্পারেচার ডিক্রিজ করবে। তার মানে টেম্পারেচার যদি কোনো কারণে ইনক্রিজ করে অ্যাটমসফিয়ারে, তখন আমি এটাকে বলবো নেগেটিভ ল্যাপস রেট। দেন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ওই ট্রপোস্ফিয়ারের পরেই, মানে 15 কিলোমিটারের পর থেকেই শুরু হয়, গ্রাউন্ড থেকে 15 কিলোমিটার থেকে শুরু হয় এবং অলমোস্ট তোমার 35 কিলোমিটার পর্যন্ত থাকে, মানে 50 কিলোমিটার আপ অল্টিটিউড পর্যন্ত, মানে আর্থ থেকে, মানে গ্রাউন্ড থেকে 50 কিলোমিটার পর্যন্ত প্রায় এটার যায়। এখানে বলছে প্রেসার ডিক্রিজ করে 10 মিলিমিটার মার্কারি থেকে 1 মিলিমিটার মার্কারি হয়, মানে স্ট্র্যাটোস্ফিয়ারেও প্রেসার ডিক্রিজ করে। এরপরে কি বলছে, স্ট্র্যাটোস্ফেরিক স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার থাকে। আমরা জানি একটা ওজোন লেয়ার থাকে অ্যাকচুয়ালি।
তো এই ওজোন লেয়ারটা কি করে, বেসিক্যালি ওজোন লেয়ার ইউভি রেকে অ্যাবজর্ব করে। তার মানে স্ট্র্যাটোস্ফিয়ারে একটা লেয়ার আছে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটা কি করবে, ওজোন লেয়ারটা ইউভি থেকে প্রোটেক্ট করবে পুরো পৃথিবীকে, ঠিক আছে, হিউম্যান বিং কে, তারপরে আর্থ লিভিং কে ইউভি লেয়ারের হার্মফুল এফেক্ট থেকে ওজোন লেয়ার কভার করবে, লাইক অ্যান আমব্রেলা। ঠিক আছে, এটা একটা আমব্রেলার মতো। আচ্ছা, এরপরে এখানে কি বলছে, গ্র্যাজুয়াল ডিক্রিজ অফ টেম্পারেচার, এখানে বই থেকে পড়ে দেখো, আমি যেগুলো বলছি বই আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে যে আস্তে আস্তে স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে গ্র্যাজুয়াল ইনক্রিজ করে টেম্পারেচার, তার মানে ট্রপোস্ফিয়ারে হচ্ছে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতেছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে উল্টা আবার টেম্পারেচার বাড়তে থাকে। তো টেম্পারেচার যখন বাড়তে থাকে ওটাকে আমরা বলবো নেগেটিভ ল্যাপস রেট। কারণ একটু আগে আমরা পড়ে আসছিলাম, টেম্পারেচার যদি কমতে থাকে ওটাকে আমরা বলি পজিটিভ ল্যাপস রেট। তাহলে টেম্পারেচার যদি বাড়তে থাকে, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে, তখন আমি এটাকে বলবো নেগেটিভ ল্যাপস রেট। ঠিক আছে, এগুলো ছোট ছোট জিনিস এমসিকিউ তে দিয়ে দিতে পারে। তারপরে মেজোস্ফিয়ার আছে, মেজোস্ফিয়ার হচ্ছে গ্রাউন্ড থেকে 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার অল্টিটিউড পর্যন্ত। মেজোস্ফিয়ার আবার হ্যাঁ, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকেই মেজোস্ফিয়ার শুরু হয় নাই, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেজোস্ফিয়ার মাঝখানে আবার একটা লেয়ার আছে, ওই লেয়ারটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হয় আর মেজোস্ফিয়ার শুরু হয়। আচ্ছা, এখানে বলছে কি হয়, ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন দিস রিজিয়ন, মানে মেজোস্ফিয়ারের শুরু থেকেই কি হয়, টেম্পারেচার ডিক্রিজ ইনভার্সলি, এখানে আবার টেম্পারেচার ডিক্রিজ করে, তার মানে ট্রপোস্ফিয়ারে টেম্পারেচার ডিক্রিজ করতেছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার ইনক্রিজ করতেছিল যত উপরে যাচ্ছিলাম, আবার মেজোস্ফিয়ারে এখন আবার টেম্পারেচার ডিক্রিজ করতেছে। আচ্ছা, এখানে বলছে টেম্পারেচার কমতে কমতে এখানে -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হইতে পারে, সবচাইতে লোয়েস্ট টেম্পারেচার, তার মানে অনেক কম। এবং এর চেয়ে কম টেম্পারেচার আর কোথাও পাওয়া যায় না, এই জন্য এটাকে বলে কোল্ডেস্ট স্টেট অফ অ্যাটমসফিয়ার। তাহলে এখানে আসতে পারে যে অ্যাটমসফিয়ারের কোল্ডেস্ট স্টেটে টেম্পারেচার কত, এটা আসতে পারে। তারপরে কি বলছে, ডিক্রিজ অফ টেম্পারেচার ইজ ডিউ টু অ্যাবসেন্স অফ ইউভি রেজ অ্যাবজর্বেন্ট লাইক ওজোন এন্ড আদার্স। আচ্ছা, মেজোস্ফিয়ারে কেন এত কম টেম্পারেচার থাকে, এটার কারণটা হচ্ছে ওখানে ওজোন লেয়ার নাই। ওজোন লেয়ার কিন্তু বেসিক্যালি টেম্পারেচারটা, মানে টেম্পারেচার ইনক্রিজ করতে হেল্প করে, কারণ ওজোন লেয়ার কিন্তু কিছুটা টেম্পারেচার ধরে রাখে বা হিট ধরে রাখে। তো যেহেতু মেজোস্ফিয়ারে কোনো ওজোন লেয়ার নাই, সো এখানে হিট ধরে রাখার মতো তেমন কোনো পার্টিকেল নাই, দ্যাটস ওয়াই এটা টেম্পারেচার অনেক কমে যায়, আর এটা হচ্ছে কোল্ডেস্ট স্টেট। আর সেই মেজোস্ফিয়ারে যেহেতু টেম্পারেচার ডিক্রিজ করতেছে, সো এটাকে আমরা বলবো পজিটিভ ল্যাপস রেট। এট দ্য এন্ড অফ দ্য মেজোস্ফিয়ার, মেজোস্ফিয়ারের লাস্টে দেয়ার এক্সিস্ট, সেখানে একটা লেয়ার এক্সিস্ট করে, সেটাকে বলে মেজোপজ, যেটা কি করে, থার্মোস্ফিয়ার আর মেজোস্ফিয়ারের ঠিক মাঝামাঝি আছে মেজোপজ। তার মানে যেখানে মেজোস্ফিয়ার শেষ হয়েছে এবং থার্মোস্ফিয়ার শুরু হবে তার মাঝখানে মেজোপজ একটা এলাকা আছে, রিজিয়ন আছে। আচ্ছা, এই গেল। তারপরে লাস্টের যে রিজিয়নটা একদম পরের দিকে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা হচ্ছে 85 কিলোমিটার থেকে, মানে ইয়া থেকে, আর্থের গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাউন্ড লেভেলে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার, তার মানে অনেক উঁচু, অনেক ইয়া। এখানেও টেম্পারেচার ইনক্রিজ করে, এবং ইনক্রিজ করতে করতে কত পর্যন্ত যায়, এখানে বলছে প্রায় 2000 কেলভিন পর্যন্ত যায়, তার মানে অনেক বেশি টেম্পারেচার হয়। যেহেতু এখানেও টেম্পারেচার বাড়ে, এখানেও আমরা বলবো নেগেটিভ ল্যাপস রেট, তাই না, টেম্পারেচার বাড়লে আমরা ওটাকে বলি নেগেটিভ ল্যাপস রেট। দ্য এক্সোস্ফিয়ার আর হায়ার টেম্পারেচার বিগিন আপওয়ার্ডস। এক্সোস্ফিয়ার মানে হচ্ছে যে থার্মোস্ফিয়ারের উপরে, যেটা আমরা বলতেছিলাম স্পেস থাকে বা ইয়া থাকে, ওই রিজিয়নটাকে আমরা বলবো এক্সোস্ফিয়ার, তার মানে একদম বাইরে, এই জন্য এটাকে আমরা বলছি এক্সোস্ফিয়ার। দ্য লোয়ার রিজিয়ন অফ দ্য থার্মোস্ফিয়ার ইজ অলসো নোন অ্যাজ আয়নোস্ফিয়ার। আচ্ছা, থার্মোস্ফিয়ারেরই লোয়ার রিজিয়ন, এই থার্মোস্ফিয়ার যেটা আছে এটারই নিচের দিকের রিজিয়নে, মানে এটার নিচের দিকে, এটা উপরের দিকে না, এটা নিচের দিকে যেটা আছে, এইদিকে অনেক আয়নস থাকে।
ঠিক আছে, আয়নস গুলা কি কি, ও প্লাস, এনও প্লাস, এগুলো বিভিন্ন ডিফারেন্ট আয়ন দেখা যায়, এই জন্য এটাকে আয়নোস্ফিয়ারও বলা যায়। ঠিক আছে। আহ আচ্ছা, এরপরে এই তো এখানে মোটামুটি যেগুলো লিখছে এগুলো পড়লেই হবে। কোথায় মানে টেম্পারেচার কমে, কোথায় টেম্পারেচার বাড়ে, এইগুলা কোয়েশ্চেনে আর কি আসবে, আর এগুলার নামগুলো আসতে পারে আর কি। কোন রিজিয়ন কতটুকু পর্যন্ত এটাও আসতে পারে, কত কিলোমিটার পর্যন্ত। যদিও এটা মানে নাম্বার গুলা কম আসছে পরীক্ষায়, তাও আর কি এগুলো জেনে নেওয়া দরকার। এখানে একটা টেবিল দেওয়া আছে পেজ 5-এ, চেঞ্জ অফ প্রেসার টেম্পারেচার, এগুলো আর কি মানে যেগুলো লেখা আছে ওগুলো একটা সামারি, সামারিটা মনে রাখতে পারলে ভালো হয়। কোথায় প্রেসার ডিক্রিজ করে, কোথায় টেম্পারেচার ডিক্রিজ করে, কোথায় কমে, এই জিনিসগুলা মানে মেইনলি মনে রাখতে হবে। আচ্ছা, এখানে শুরুর দিকে গুলো আসলে খুবই বেসিক জিনিস, এগুলা সবগুলো আমরা পড়াবো না। আচ্ছা, এরপরে কি আছে, পেজ 5-এ ভ্যারিয়েশন ইন কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের কম্পোজিশনে কি কি ভ্যারিয়েশন আছে। তাহলে এখানে বলছে আমরা অ্যাটমসফিয়ারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। সো আচ্ছা, হোমোস্ফিয়ারে এখানে বলছে, আচ্ছা হোমোস্ফিয়ারের মধ্যে আছে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার আর মেজোস্ফিয়ার। আর হেটেরোস্ফিয়ারের মধ্যে আছে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। তার মানে একদম বাইরের যে রিজিয়ন থার্মোস্ফিয়ার এবং তার বাইরের রিজিয়ন এক্সোস্ফিয়ার, এটাকে আমরা বলবো হেটেরোস্ফিয়ার। আর প্রথম তিনটা রিজিয়ন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেজোস্ফিয়ারকে আমি বলবো হোমোস্ফিয়ার। আচ্ছা, কেন হোমোস্ফিয়ার বলতেছি, কারণ এখানে তোমার হোমোস্ফিয়ার মানে এখানে যে কম্পোনেন্ট গুলো আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই কম্পোনেন্ট গুলো হোমোজেনিয়াসলি থাকে। হোমোজেনিয়াসলি মানে মোটামুটি সবগুলাতেই একই রকম পাওয়া যায়। যেমন 78% নাইট্রোজেন গ্যাস, 21% অক্সিজেন, 1% আদার গ্যাস, এগুলা মোটামুটি হোমোজেনিয়াসলি সব জায়গায় আমরা একই রকম পাবো। ঠিক আছে, এই জন্য এটাকে বলতেছে হোমোস্ফিয়ার। আচ্ছা, এখানে আরো অনেক কথা বলছে, এগুলা লাগবে না মোটামুটি। আর হেটেরোস্ফিয়ারে বলছে যে এখানে যে রিজিয়ন গুলো আছে, মানে এখানে যে রিজিয়ন আছে হেটেরোস্ফিয়ার, মেজোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার, এখানে হচ্ছে তোমার কম্পোজিশন যেগুলো আছে, মানে তোমার অ্যাটমসফিয়ারে যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলো যে কম্পোজিশন, কম্পোজিশনটা হোমোজেনিয়াস না, মানে এক এক জায়গায় এক এক রকম, ডিফারেন্ট আর কি। হ্যাঁ, এখানে যেমন একটা বলছে নাইট্রোজেন আর অক্সিজেন মলিকুল গুলা লোয়ার লেভেলে থাকে, আর অক্সিজেন অ্যাটমটা নেক্সট লেভেলে থাকে, আর হিলিয়াম অ্যাটমটা হায়ার লেভেলে থাকে। ফ্রি হাইড্রোজেন অ্যাটম হাইয়েস্ট লেভেলে থাকে, মানে এক একটা আয়ন, এক একটা অ্যাটম এক এক জায়গায় থাকে, এই জন্য হোমোজেনিয়াস না, এটা বুঝাইছি। এতটুকু পর্যন্ত পড়লেই হবে, আমি যেগুলো বলতেছি মোটামুটি ওগুলার ওগুলা সাথে মিলাই বইয়ের সাথে আর কি পড়লেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, যেমন 6 পেজের নিচের দিকে ফিগার আছে, এটা আমার লাগবে না, যেগুলো লাগবে না ওগুলা করে অ্যাকচুয়ালি লাভ নেই আমার। আচ্ছা, এখানে আমাদের পেজ 7-এ এখানে স্পেশালি যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার আছে, এই ওজোন লেয়ারটা আমাকে স্পেশালি পড়তে হবে, কারণ ওজোন লেয়ারে ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এখানে বলছে যে আচ্ছা এখানে প্রথম কথা হচ্ছে ওজোন লেয়ারটা থাকে কোথায়, ওজোন লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ঠিক আছে, আর ওজোন লেয়ারটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়, ওজোন লেয়ারের ইয়াটা কি, সংকেতটা কি, মানে ফর্মুলাটা হচ্ছে O3, তার মানে তিনটা অ্যাটম মিলে ওজোন ওজোনের অ্যাটম তৈরি করে। ঠিক আছে, তিনটা অক্সিজেন অ্যাটম মিলে। ঠিক আছে, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা রিয়াকশন করে দেখানো আছে কিভাবে তৈরি হয়। যেই নর্মাল অক্সিজেনটা আছে, এই নর্মাল অক্সিজেনটা হচ্ছে
এই যে এটাকে বলবো সানলাইট। সানলাইটকে আমরা এইচ নিউ দিয়ে লিখি আর কি। তো সানলাইট যখন থাকে, সানলাইটের প্রেজেন্সে অক্সিজেন কি করে, দুইটা অ্যাটমে টু ও, মানে এখানে দুইটা অক্সিজেন বুঝাইছে, দুইটা অক্সিজেনে কনভার্ট হয়। পরবর্তীতে এখানে এম বলতে অ্যাকচুয়ালি এম বলতে একটা অন্য একটা পার্টিকেল বুঝাইছে আর কি। তো অক্সিজেন কি করে, একটা অক্সিজেন অন্য আরেকটা অক্সিজেন ইয়ার সঙ্গে, মলিকিউলের সঙ্গে যখন অ্যাড হয় তখন O3 তৈরি হয়। আর এম হচ্ছে অন্য একটা পার্টিকেল, আলাদা একটা পার্টিকেল। তার মানে একটা অক্সিজেন অ্যাটম অন্য আরেকটা অক্সিজেন মলিকিউলের সঙ্গে যখন যুক্ত হয় তখন ওজোন তৈরি হয়। আচ্ছা, এখানে ইউভি রেডিয়েশন এখানে বলা আছে যে ওজোন লেয়ারটা হচ্ছে মেইনলি ইউভি রেডিয়েশনটা থেকে প্রোটেক্ট করে, ঠিক আছে, আর্থকে। তাহলে ইউভি রেডিয়েশনটা হচ্ছে অনেক হার্মফুল। এটা মানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবে আর কি ইউভি রেডিয়েশনটা। তো ওই ইউভি রেডিয়েশনের যত ক্ষতিকারক যে জিনিসগুলো আছে ওগুলো থেকে রক্ষা করে একমাত্র ওজোন লেয়ার, অন্য কিছু লক্ষ্য করতে পারে না। আচ্ছা, এখানে বলছে উইদাউট দ্য প্রেজেন্স অফ স্ট্র্যাটোস্ফেরিক ওজোন, মানে ওজোনের প্রেজেন্স ছাড়া রেডিয়েশনটা হচ্ছে আর্থের সারফেসে পৌঁছাতে পারে, রেজাল্টিং ইন ইনক্রিজ মিউটেশন এন্ড ক্যান্সার রেট। তার মানে অনেক মিউটেশন হইতে পারে, মিউটেশন মানে অনেক প্রবলেম, বায়োলজিক্যাল প্রসেস অনেক প্রবলেম হইতে পারে, ক্যান্সার রেটও বাড়ায় দিতে পারে। ইউভি রের কারণে ক্যাটারেক্ট হয়, ক্যাটারেক্ট মানে চোখে যেটা হয় ক্যাটারেক্ট হইতে পারে। তারপরে আরো কিছু আছে, ক্যান্সার হইতে পারে, তারপরে স্কিনে প্রবলেম হইতে পারে, এগুলো অনেক ধরনের প্রবলেম আছে। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে ওজোন লেয়ার হচ্ছে যে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ারটা ভালো, কারণ সেটা ইউভি রে অ্যাবজর্বেন্ট, এটা লেখা আছে ইউভি রে অ্যাবজর্বেন্ট। কিন্তু লোয়ার অল্টিটিউডে মানে ট্রপোস্ফিয়ার রিজিয়নে ওজোন গ্যাসটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে, লাইক এন এয়ার পলিউটেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। সেটা হচ্ছে যে ওজোন লেয়ারটা ট্রপোস্ফিয়ারে থাকে, যেটা আমরা পড়তেছি, সরি স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন লেয়ারটা, এটা হচ্ছে ইউভি রে থেকে প্রোটেক্ট করে, ভালো করে চিন্তা করো। কিন্তু যেটা আরেকটা ওজোন থাকে সেটা হচ্ছে ইয়াতে ট্রপোস্ফিয়ারে, ওই ট্রপোস্ফিয়ারে ওই ওজোন লেয়ারটা কিন্তু এয়ার পলিউটেন্ট, কারণ ওইটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে। আর গ্রিন হাউস গ্যাস মানে আমরা কিন্তু জানি, গ্রিন হাউস গ্যাস আমরা পড়ছি না, গ্রিন হাউস গ্যাস মানে যেই গ্যাসটা হচ্ছে তোমার মানে কি বলবো, যে গ্যাসটা হচ্ছে তোমার আর্থের মধ্যে বা ইয়ার মধ্যে, মানে গ্রাউন্ডের মধ্যে হিটটাকে জমা করে রাখে, এবং হিটটাকে জমা করে রাখার কারণে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়তে থাকে। তো ট্রপোস্ফিয়ার রিজিয়নে ওজোন থাকার কোনো দরকার নাই, স্ট্র্যাটোস্ফিয়ারে যদি ওজোন থাকে ওইটাই আমাদের কাজে দিবে। তো এক একটা রিজিয়নে ওজোনের অ্যাকচুয়ালি এক এক রকম কাজ। আচ্ছা, এরপরে যে টপিকটা, এরপরটা হচ্ছে সাইক্লোন আর স্টর্ম সার্জ। মানে সাইক্লোন কেমনে তৈরি হয় আর এখানে স্টর্ম কেমনে হয়, এগুলো আর কি। এগুলো আর কি অনেকটাই ইয়ার মানে এগুলা ওয়েদার সায়েন্স, ওয়েদার সায়েন্স থেকে নিছে এই জিনিসগুলা, মানে ওয়েদার থেকে রিলেটেড এগুলা। এগুলো কেমিস্ট্রির সাথে মোটামুটি রিলেটেড, বাট এগুলো আর কি মানে যেহেতু আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়তেছি, এই জন্য এনভায়রনমেন্টের কিছু বেসিক জিনিস এখানে আর কি দেওয়া আছে। তো কিভাবে তোমার তৈরি হয় সাইক্লোন, এই কথাগুলো এখানে দেওয়া আছে, বা টর্নেডো বা টাইফুন, এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, এগুলো এখানে বলা আছে। এগুলো আমি বিস্তারিত কিছু পড়াবো না, থিওরিটিক্যাল জিনিসপত্র, কিন্তু এগুলা থিওরিতে আসবে না, মেইনলি এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। তো এখানে ফরমেশন গুলো কেমনে হয় এগুলো তুমি একটু করে দেখলে তোমার জন্য ভালো হয়, বাট কিছু কিছু এখানে এমসিকিউ আছে, ঠিক আছে। যেমন এখানে পেজ 8-এ কজেস অফ সাইক্লোন ফরমেশন, সাইক্লোন ফরমেশন করার জন্য কি কি কজ আছে এটা পরীক্ষা আসতেও পারে 1 নম্বরের বা 2 নম্বরের জন্য। যেমন এখানে বলছে
সাইক্লোন ফরমেশন করার জন্য যে ডিপ সি আছে, ডিপ সিতে ওয়াটারের টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস বা তার চাইতে বেশি হওয়া লাগে। নর্মালি হচ্ছে ইয়াতে ডিপ সিতে টেম্পারেচার কম থাকে, মোটামুটি এত বেশি থাকে না, 25-24 এরকম থাকে। কমও থাকে না বেশি, আবার খুব বেশিও থাকে না, 25 এর বেশিও থাকে না। তো যদি কোনো কারণে অনেক বেশি হিট থাকে এনভায়রনমেন্ট, তখন 27 এর যদি বেশি হয়, তখন হচ্ছে সাইক্লোন ফর্ম করতে পারে। এবং ফরমেশন অফ লো অ্যাটমসফেরিক প্রেসার ওভার দ্য হট সি, তার মানে হচ্ছে যদি অ্যাটমসফেরিক প্রেসার কমে যায় কখনো, তখন সাইক্লোন ফর্ম করতে পারে। এগুলো এমসিকিউর জন্য আসতে পারে, বা রিজন দুইটা হয়তো সিকিউর জন্য দিতে পারে। এখানে আসলে অনেক সুন্দর করে প্রসেস গুলো আসলে বলে দিচ্ছে, যেমন সাইক্লোনের প্রসেসটা। এখানে বে অফ বেঙ্গলের কথা বলছে। বে অফ বেঙ্গলে ম্যাক্সিমাম টাইমে টেম্পারেচার 27 বা তার থেকে বেশি থাকতে পারে। কিন্তু সমস্যাটা কখন হয়? সমস্যাটা হচ্ছে যখন অ্যাটমসফেরিক প্রেসারটা লো হয়ে যায়। কোন একটা জায়গায় যখন অ্যাটমসফেরিক প্রেসারটা লো হয়ে যায়, মানে এটা ধর একটা ডিপ সি, তার মধ্যে এখানে যখন প্রেসারটা লো হয়ে যায়, এই জায়গাটায় হচ্ছে যে লো প্রেসার রিজিয়ন ক্রিয়েট হয়। লো প্রেসার রিজিয়ন সি এর মধ্যে একটা জায়গায় লো প্রেসার রিজিয়ন ক্রিয়েট হয়। ওই লো প্রেসার রিজিয়নটাতে যখন একটা লো প্রেসার রিজিয়নে একটা এমপ্টিনেস ক্রিয়েট হয়, তখন হচ্ছে চারপাশ থেকে এই প্রেসারটাকে পূরণ করার জন্য, মানে ডিপ সিতে চারপাশে তো অনেক ইয়া এয়ার গুলা কি করতে থাকে, আসতে থাকে এখানে, ঠিক আছে, এই রিজিয়নটাকে পূরণ করার ট্রাই করে। এবং তখনই একটা রোটেশন ক্রিয়েট হয়, ঠিক আছে, তখনই হচ্ছে যে এয়ার এর একটা রোটেশন ক্রিয়েট হয়, এবং আস্তে আস্তে ওইটা শক্তি বাড়াইতে বাড়াইতে সাইক্লোনের মতো ক্রিয়েট হয় আর কি। তো কথাগুলো এখানে বলছে।